নমস্কার। চলুন আজ আমরা দেখব কিভাবে একটা কোম্পানির বড়সড় স্বপ্ন শেয়ার ইস্যুর মাধ্যমে সত্যি হয়ে ওঠে। মানে একটা আইডিয়া থেকে কিভাবে আসল টাকায় পৌঁছানো যায় সেই পুরো জার্নিটা একবার দেখে নেওয়া যাক। আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে, তাই না? ভাবুন তো, একটা কোম্পানির কাছে দারুণ একটা প্ল্যান আছে, কিন্তু সেই প্ল্যানটা সত্যি করার জন্য টাকাটা আসবে কোথা থেকে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে শেয়ার ইস্যু করার পদ্ধতির মধ্যেই। আমাদের আজকের গল্পের হিরো হল ইউনিটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাদের একটা স্বপ্ন ছিল নিজেদের ব্যবসার সাম্রাজ্যটাকে আরও অনেক বড় করে তোলা। আর এই স্বপ্নটা পূরণ করার জন্যই তাদের টাকার দরকার ছিল, আর তারা ঠিক করল যে শেয়ার ইস্যু করেই সেই টাকাটা তারা জোগাড় করবে। তো চলুন এই জার্নির একদম প্রথম ধাপে চলে যাই। ইউনিটি ইন্ডাস্ট্রিজের মতো একটা কোম্পানি কিভাবে সাধারণ মানুষকে তাদের এই বড় স্বপ্নে বিনিয়োগ করার জন্য ডেকে আনে সেটা দিয়েই শুরু করা যাক। টাকা তোলার জন্য আসলে দুটো মেইন রাস্তা আছে। পাবলিক কোম্পানিগুলো যেটা করে, তারা একটা প্রসপেক্টাস ছাপে, যা অনেকটা একটা জমকালো ঘোষণার মতো, মানে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আর অন্যদিকে প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু অনেক চুপচাপ কাজ করে, তারা শুধু হাতে গোনা কিছু পছন্দের মানুষের কাছে গিয়ে গোপনে প্রস্তাবটা দেয়। আচ্ছা, ইনভেস্টররা তো আগ্রহ দেখালেন, আবেদনও করলেন, কিন্তু এরপর কি হয়? চলুন দেখি একজন আবেদনকারী কিভাবে শেষ পর্যন্ত একজন শেয়ার হোল্ডারে পরিণত হন। ব্যাপারটা কিন্তু বেশ সোজা। প্রথমেই বিনিয়োগকারীরা একটা ফর্ম ভরে আবেদনের টাকাটা ব্যাংকে জমা দেন। এরপর আসল খেলা শুরু হয়। কোম্পানি ঠিক করে কাকে শেয়ার দেয়া হবে আর কাকে দেয়া হবে না। মানে এই পর্যায়ে আবেদনকারীদের ভাগ্য কিন্তু ঝুলে থাকে। যারা সফল হন তারা শেয়ার পেয়ে যান, আর যাদের ভাগ্যে থাকে না তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। আর হ্যাঁ, পুরো ব্যাপারটাতে কিন্তু আবেদনকারীদের সুরক্ষার কথাও ভাবা হয়েছে। যদি কোনো কারণে কোম্পানি টাকা ফেরত দিতে দেরি করে ফেলে, তাহলে তাদের কিন্তু সুদ সমেত টাকাটা ফেরত দিতে হবে। এটা পুরো প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখে। যে কোনো বড় খেলার মতোই এখানেও কিন্তু কিছু নিয়মকানুন আছে। এগুলোকে শুধু বোরিং আইন ভাবলে কিন্তু চলবে না। এগুলো আসলে এক ধরনের সুরক্ষা কবচ, যা নিশ্চিত করে যে পুরো খেলাটা যেন সবার জন্য ফেয়ার হয়। সেবি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম হল বিনিয়োগকারীকে আবেদনের সময়ই শেয়ারের দামের কমপক্ষে 25% টাকা দিয়ে দিতে হবে। এটাকে ন্যূনতম আবেদনের টাকা বলা হয়। এটা আসলে প্রমাণ করে যে বিনিয়োগকারী ব্যাপারটা নিয়ে কতটা সিরিয়াস। আর এর থেকেও বড় একটা নিয়ম হল ন্যূনতম সাবস্ক্রিপশন। এর মানে হল কোম্পানি যতগুলো শেয়ার বেচতে চাইছে তার অ্যাটলিস্ট 90% শেয়ারের জন্য আবেদন আসতেই হবে। যদি তা না আসে, তাহলে পুরো ইস্যুটাই বাতিল হয়ে যাবে আর সবাইকে তাদের টাকা ফেরত দিয়ে দিতে হবে। মানে হয় পুরোটা হবে, নয়তো কিছুই হবে না। সোজা কথায় বলতে গেলে পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা কড়া নজরদারির মধ্যে চলে। কোম্পানি আইন বেসিক নিয়মগুলো ঠিক করে দেয়, আর সেবির মতো সংস্থা পুরো ব্যাপারটা ম্যানেজ করে যাতে কোথাও কোনো ফাঁক না থেকে যায়। এখন আমরা একটু ভেতরের খবর দেখব, মানে এই টাকা পয়সার হিসেবটা কিভাবে রাখা হয়। ভাবা যেতে পারে ইউনিটি ইন্ডাস্ট্রিজ যেন তার জার্নাল বইতে একটা গল্প লিখছে, যেখানে প্রত্যেকটা টাকার লেনদেনের হিসেব থাকছে। এই টাকার জার্নিটাও খুব গোছানো। প্রথমে কি হয়, আবেদনের টাকাটা আসে, আর সেটাকে একটা আলাদা সেফ অ্যাকাউন্টে পার করে রাখা হয়। তারপর যখন শেয়ার অ্যালট করা হয়, তখন বিনিয়োগকারীরা অফিসিয়ালি শেয়ার হোল্ডার হন, আর সেই টাকাটা কোম্পানির মূলধনে চলে যায়। আর সবশেষে বাকি টাকাটা চেয়ে নিয়ে সমস্ত হিসাব নিকেশ চুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, কোম্পানিগুলো কিন্তু সাধারণত একবারে সব টাকা চায় না। অনেকটা আমাদের ইএমআইয়ের মতো, তারাও কিস্তিতে টাকাটা নেয়। শেয়ার অ্যালটমেন্টের পর বাকি টাকাটা নেওয়ার জন্য কোম্পানি যখন শেয়ার হোল্ডারদের কাছে কিস্তির জন্য রিকোয়েস্ট পাঠায়, সেটাকেই কল বলা হয়। এটা ফার্স্ট কল, সেকেন্ড কল বা ফাইনাল কল হতে পারে। তো এত কিছুর পর আমরা চলে এসেছি গল্পের একদম শেষ পর্যায়ে। এখানে আমরা দেখব ইউনিটি ইন্ডাস্ট্রিজ আর তার নতুন শেয়ার হোল্ডারদের জন্য এই জার্নির শেষটা কতটা সফল হলো। তাহলে পুরো জার্নিটা একবার ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? প্রথমে প্রসপেক্টাস দিয়ে সবাইকে ডাকা হলো, তারপর আবেদনের টাকা জমা পড়ল, এরপর শেয়ার অ্যালট করে মালিকানা দেওয়া হলো, আর সবশেষে কলের মাধ্যমে পুরো টাকাটা নিয়ে একজন বিনিয়োগকারী ভোটাধিকার আর ডিভিডেন্ড সহ শেয়ারের পাকাপাকি মালিক হয়ে গেলেন। আর এইভাবেই একদিকে ইউনিটি ইন্ডাস্ট্রিজের ব্যবসা বাড়ানোর স্বপ্ন পূরণ হল, আর অন্যদিকে একজন সাধারণ বিনিয়োগকারী হয়ে উঠলেন সেই স্বপ্নের অংশীদার। একটা উইন উইন সিচুয়েশন। তাহলে আমরা দেখলাম যে একটা শেয়ারের জন্ম হয় কোম্পানির স্বপ্ন থেকে। কিন্তু প্রশ্ন হল, শেয়ারটা তো ইস্যু হয়ে গেল, এরপর সেটার দাম বাড়ে বা কমে কেন? কোন জিনিসটা সেই শেয়ারকে নিজের একটা জীবন দেয়? এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে।